সহকর্মী বন্ধুরা এবং আমার স্নেহের ছাত্রছাত্রীরা, সকলের জন্য রইল অনেক শুভেচ্ছা। আমি 2-3 দিন আগে আমাদের আইপিএসসি কোঅর্ডিনেটর ওনার থেকে আমি জানতে পারলাম যে আমাদের এই অনুষ্ঠান এরকম একটি যেটা চলছে আমাদের 15 দিন ধরে, তো সেই প্রসঙ্গে শ্যামাপ্রসাদ সম্পর্কে কিছু একটা বলতে হবে। তো আমি ইতিহাস বিভাগ থেকে যদি কেউ বলেন তাহলে সেটা অনেক বেশি ভালো হয়। তো সেজন্য আমি তখন দিদিকে নিজে থেকেই বললাম, ঠিক আছে দিদি, আমি ওই দায়িত্বটি গ্রহণ করলাম। তো সামান্য এই কয়েকটা দিনের মধ্যে আমি দেখলাম যে আমি সমুদ্র যদি বলি তো কম বলা হবে, সেখান থেকে খুব কম জিনিসই আমি সঞ্চয় করতে পেরেছি বা আহরণ করতে পেরেছি। সেইটুকুই আমি সবার সঙ্গে এখানটায় আমি শেয়ার করে নেব এবং আমি চাইবো বা চেষ্টা করব যে আমরা সবাই যেন নিরপেক্ষ দৃষ্টিতে তাকে আমরা মূল্যায়ন করতে সমর্থ হই। এতদিন ধরে আমরা যে পশ্চিমবঙ্গে জন্মেছি, যেখানে বড় হয়েছি, সেই পশ্চিমবঙ্গের আসল যে জন্মকথা, একটা দেশের বা একটা রাজ্যের যে জন্মকথা থাকতে পারে এ সম্পর্কে আমার কোনো ধারণাই ছিল না, কিন্তু আমি সেটা সম্প্রতি জেনেছি এবং আমি আমার ছাত্রছাত্রীদের সঙ্গে অন্তত বিশেষ করে এই বিষয়গুলি নিয়ে আলোচনা করব। আর শ্যামাপ্রসাদ মুখার্জিকে যে আমরা একজন পশ্চিমবঙ্গের উপকার বলি, সাম্প্রদায়িক বলি, শিক্ষাবিদ বলি, অর্থনীতিবিদ বলি, অনেক কিছুই আমরা তাকে কবিতায় ভূষিত করি। তো এখানে আমি তার সমস্ত দিক সম্পর্কে খুব সামান্য কিছু তথ্য তুলে ধরতে সক্ষম হয়েছি। সবার সঙ্গে সেই বিষয়টি নিয়ে একটু আলোচনা করছি। ভারতবর্ষের রাষ্ট্র সমাজ জীবনে আবার নতুন চেতনা জাগাইবার প্রয়োজন দেখা দিয়াছে। এই দায়িত্ব পূর্বের ন্যায় বাঙালিকেই পুনরায় গ্রহণ করিতে হইবে। শিক্ষায়, জ্ঞানে, সেবায়, ত্যাগে যে বাঙালি সমগ্র ভারতে শ্রদ্ধার পাত্র ছিল, সেই লুপ্ত সম্মান তাহাকে পুনরায় ফিরিয়ে দিতে হইবে। এটি বলেছেন কে? ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। কে এই শ্যামাপ্রসাদ মুখার্জি? এই শ্যামাপ্রসাদ মুখার্জি হলেন ডক্টর আশুতোষ মুখার্জি, আশুতোষ মুখোপাধ্যায়, যাকে কিনা আমরা অনেকেই চিনি বাংলার বাঘ বলে। কে ছিলেন তিনি? তিনি ছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি, তিনি ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। তো এই আশুতোষ মুখার্জি সেই সময়ে কলকাতার একটি অত্যন্ত একটি বর্ধিষ্ণু পরিবার এবং অত্যন্ত একটি শিক্ষায়, সংস্কৃতিতে সব দিক থেকে এগিয়ে থাকা একটি পরিবার। সেই পরিবারের সন্তান হিসেবে জন্মগ্রহণ করলেন শ্যামাপ্রসাদ মুখার্জি। কবে জন্মগ্রহণ করলেন? 1901-এ জন্মগ্রহণ করলেন। তো এইবার তার মায়ের নাম ছিল যোগমায়া দেবী। আমরা বিশেষ করে ছাত্রছাত্রীরা তোমরা জানবে যে আশুতোষ কলেজ যেটা আছে, ওই আশুতোষ কলেজ হচ্ছে সেই শ্যামাপ্রসাদ মুখার্জির বাবা, এবং সেখানটায় মর্নিং একটা কলেজ হয় যেটা যোগমায়া দেবী তার মায়ের নামে, এবং সন্ধ্যায়ও আরো একটি কলেজ হয় যেটা তার নিজের নামে, শ্যামাপ্রসাদ মুখার্জির নামে। তো এই গেল তার খুব ছোট্ট করে একটা পারিবারিক পরিচয়। এই পরিচয় দিতে গেলে আরো অনেক বড় হয়ে যাবে, এমনিতেই তোমরা সবাই ধৈর্য হারিয়ে ফেলছো, ছেলেমেয়েরা বিশেষ করে নেই। আর আমি তোমাদের ধৈর্যের যখন শ্যামাপ্রসাদ জন্মগ্রহণ করলেন তখন ছোটবেলা থেকেই তিনি খুব দুরন্ত ছিলেন, লম্বা চওড়া চেহারার একজন বালক ছিলেন এবং সব বিষয় তিনি চাইতেন সবার সঙ্গে বা সবার থেকে এগিয়ে থাকতেন। তো এইরকম একটা পরিস্থিতিতে তিনি যখন তার দাদা স্কুলে যাচ্ছে তখন তিনিও চাইলেন তিনি স্কুলে যাবেন এবং মিত্র ইনস্টিটিউশনে ভর্তি হলেন। মিত্র ইনস্টিটিউশন থেকে পাশ করার পর তিনি ভর্তি হলেন কোথায়? প্রেসিডেন্সি কলেজে, এবং প্রেসিডেন্সি কলেজে তিনি ইংরেজিতে ফার্স্ট ক্লাস ফার্স্ট হলেন। তারপর তিনি ভর্তি হলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ে, এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে তিনি কি করলেন? তিনি বাংলাতে সেখান থেকে তিনি মাস্টার ডিগ্রি করলেন। এরপর তিনি একই সঙ্গে কি করেছিলেন? একই সঙ্গে তিনি আইন পড়েছিলেন। আইন পড়ে আইনেও তিনি খুব ভালো করে পাশ করে দিলেন। এবার তার ইচ্ছে হলো যে তিনি বিদেশে যাবেন আইন পড়ার জন্য, কারণ তিনি ওকালতি প্র্যাকটিস করবেন বাবার মতো। তো তখন তার বাবা কিন্তু তাকে যেতে মত দেননি, যে না, বিদেশ যাওয়ার দরকার নেই, এ দেশে থেকেই তাকে তিনি
পড়াশোনা করেন বা অন্য কিছু কাজকর্মের সঙ্গে নিজেকে যুক্ত করেন। এইরূপ পরিস্থিতিতে তিনি এখানে আমাদের কলকাতা বিশ্ববিদ্যালয় সেনেট এবং সিন্ডিকেটের সদস্য হলেন। সেনেট এবং সিন্ডিকেটের সদস্য, যেখানে কিন্তু অনেক শিক্ষা জগতের বাইরের মানুষরাও যুক্ত থাকে, সেখানে যুক্ত হওয়ার পরে তিনি কি করলেন, তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ধরনের বেশ কিছু নিয়ম নীতি তিনি বদলে ফেললেন। সেই ব্রিটিশ ভারতে দাঁড়িয়ে যে কথাটা এত সহজে আমরা আজকে বলতে পারছি যে শিক্ষানীতি রদবদল আনলেন, ভাষায় রদবদল আনলেন, সেটা কিন্তু সেই সময়ে ব্রিটিশ ভারতে দাঁড়িয়ে কতটা শক্ত কাজ ছিল, কঠিন কাজ ছিল, সেটা কিন্তু আমরা এখন কোনোভাবেই অনুমান করেও বুঝতে পারবো না। যাই হোক, এইরকম পরিস্থিতির মধ্যে তিনি 1929 সালে তিনি সেখানটায় কংগ্রেসের টিকিটে দাঁড়িয়ে বিধান পরিষদের সদস্য হলেন। তখন বিধান পরিষদ বলা হতো। বিধান পরিষদের সদস্য হলেন এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ে তিনি বিভিন্ন ধরনের নিয়ম নীতি পরিবর্তন করলেন, যেগুলো আমি আবার পরে বলছি। আচ্ছা, এরপর আমরা দেখতে পাচ্ছি যে তিনি এর মাঝখানেই তিনি কি করলেন, তিনি বিদেশ যাত্রা করলেন তার বাবার মৃত্যুর পর। এবং সেখানটায় তিনি লিঙ্কার্স ইন নামক একটা ল কলেজ থেকে তিনি ল পাশ করে বাড়ি ফিরলেন। ল পড়তে গিয়ে ওখানে কিন্তু তার মূল উদ্দেশ্য ছিল না ল পড়া। তাহলে তিনি গেলেন কেন, বা কেন তিনি বিদেশ যাত্রা করলেন? সেই উত্তরে আমরা বলতে পারি, সেখানকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়, বিদেশি বিশ্ববিদ্যালয়গুলো কিভাবে চালনা করা হয় সেটা দেখার তার মূল উদ্দেশ্য ছিল। ল পড়াটা কিন্তু তার কাছে সেখানে গৌণ ছিল এবং তিনি সেখানে অত্যন্ত সুন্দর জীবনযাপন করে, একজন ছাত্রের জীবনযাপন যেমন হয়, অন্যান্য ভারতীয়রা বিদেশে গিয়ে যে ধরনের গড্ডালিকায় গা ভাষায়, সেখানটায় তেমন ভাবে না গিয়ে তিনি শুধুমাত্র পড়াশোনা করে এবং বিদেশি বিশ্ববিদ্যালয়গুলিকে কিভাবে পরিচালনা করা হয় সেগুলো সম্পর্কে তিনি বিভিন্ন ধরনের জ্ঞান বা শিক্ষা, সেখানে পরলোক চর্চা, এই পরলোক চর্চায় তিনি ওখানে যুক্ত হলেন এবং সে সম্পর্কে তিনি অনেক আগ্রহী হয়ে উঠেছিলেন। কারণ দেশে তিনি তার বাবাকে হারিয়েছিলেন, আর তার বড় দিদি, যে দিদি তাদের মায়ের মতো আগলে রাখতেন, মাতৃসমা বড় দিদিকেও হারিয়েছিলেন। তো সেই জন্য খুব অল্প বয়সে হারিয়েছিলেন, সেই জন্য তিনি ওই পরলোক চর্চার মধ্যে জড়িয়ে পড়েছিলেন বা সেই বিষয়ে আগ্রহ দেখিয়েছিলেন। যাই হোক, এবার তিনি দেশে ফিরলেন এবং দেশে ফিরে তিনি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত হলেন এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ে তিনি প্রথম উপাচার্য হচ্ছে 1934 সালে। তার আগে আরো একটা কথা আমি এখানে বলবো যে যখন তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হচ্ছেন, তার আগেও কিন্তু তিনি কংগ্রেসের টিকিটে বিধান পরিষদে জয়লাভ করেছেন। এবার কলকাতা বিশ্ববিদ্যালয়ে যখন তিনি যুক্ত হলেন, তখন তিনি কি কি নিয়ম তিনি করলেন, বিশ্ববিদ্যালয়ের জন্য কি কি নিয়ম তিনি আনলেন, সেটা আমি একটুখানি সবাইকে জানাতে চাই। কারণ আমরা অনেকেই এখানটায় জানি না, বা আমি অন্তত জানতাম না। তো সেই জন্য আমি কয়েকটা জিনিস এখানটা একটু বলবো। প্রথমে কি হচ্ছে, শিক্ষাপ্রতি হিসেবে তিনি যে সিদ্ধান্তগুলো নিয়েছিলেন, সেটা আমাদের শুধুমাত্র যারা তোমরা ছাত্রছাত্রী বা আমরা ছাত্রছাত্রী ছিলাম, আমরা যারা সমগ্র পশ্চিমবঙ্গবাসী, সমগ্র বাঙালি, এখানে কিন্তু একটা জিনিস মাথায় রাখবে সবাই, এখানে হিন্দু বা মুসলিম নয়, সমগ্র বাঙালি যারা আমরা বাংলা ভাষায় কথা বলি, আমরা বাংলা ভাষায় পড়াশোনা করি, বাংলা আমাদের মাতৃভাষা, সবাই তার কাছে কৃতজ্ঞ থাকা উচিত। কারণ তিনি এমন কিছু সিদ্ধান্ত নিলেন। কি সিদ্ধান্ত নিলেন তিনি সিদ্ধান্ত নিলেন, আমরা যে এখন মাধ্যমিক পরীক্ষা দিয়ে পাশ করি, তোমরা যারা মাধ্যমিক পাশ করে এসেছো, তোমরা সবাই জানবে এই মাধ্যমিক পরীক্ষা তোমরা নিজেদের মাতৃভাষায় দিচ্ছ। একটা সময় কিন্তু এই মাধ্যমিক পরীক্ষাটাকে বলা হতো ম্যাট্রিকুলেশন পরীক্ষা বা ম্যাট্রিক পরীক্ষা। এই ম্যাট্রিক পরীক্ষাটি তখন ছিল ইংরেজিতে বাধ্যতামূলক ছিল। তো তখন আমরা দেখছি যে আমাদের যে ইংরেজদের যে শিক্ষানীতি, পাশ্চাত্য ভাষায় শিক্ষাদান, পাশ্চাত্য ভাষায় অর্থাৎ ইংরেজিতে শিক্ষা গ্রহণ করতে হবে, যেটা কিন্তু পশ্চিমবঙ্গ কেন ভারতবর্ষের খুব কম ছাত্রছাত্রী সেই শিক্ষা গ্রহণ করতে পারত।
তো মেকলের সেই শিক্ষানীতির বিরোধিতা করে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি প্রথম করলেন কি, এই ম্যাট্রিকুলেশন পরীক্ষাটিকে তিনি বাংলা ভাষা বা মাতৃভাষার মাধ্যমে চালু করলেন। সমগ্র পাঠ্যক্রম, সমগ্র পরীক্ষা ব্যবস্থা, সমগ্র পঠন পাঠন পদ্ধতি সমস্ত কিছু তিনি বাংলা ভাষায় বদলে ফেললেন। এত সহজে কিন্তু ব্রিটিশ ভারতে দাঁড়িয়ে এই কাজটি করা সম্ভব ছিল না। এবং কলকাতা বিশ্ববিদ্যালয়, আমাদের স্যার একটু আগেই বলেছেন, তোমরা শুনেছো যে ভারতবর্ষের প্রাচীন একটি বিশ্ববিদ্যালয়, এবং আমাদের সেই বিশ্ববিদ্যালয় শুধুমাত্র কলকাতা বা পশ্চিমবঙ্গের মধ্যে নয়, ভারতবর্ষের অনেক অনেক দূরের কলেজও সেই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত ছিল। পাঞ্জাব পর্যন্ত এই বিশ্ববিদ্যালয়ের পরিধি বিস্তৃত ছিল, যখন অন্য কোনো বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হচ্ছে না। সেই সমগ্র এলাকার ছেলেমেয়েরা, সমগ্র এলাকার পরীক্ষার্থীরা তারা মাতৃভাষার মাধ্যমে পঠন পাঠনের সুযোগ পেল এবং পরীক্ষা দেওয়ার সুযোগ পেল। আরো কি করলেন তিনি? সুসংবদ্ধ বানান বিধি চালু করলেন। সুসংবদ্ধ বানান বিধি চালু করলেন কারণ সেই সময়ে আমরা জানি একটা করে বানান নিয়ে তখন বিভ্রান্তি সৃষ্টি হয়েছে বিভিন্ন স্তরের মানুষদের মধ্যে। আরো কি করলেন? আরো করলেন তিনি ভূগোল। ভূগোল যে বিষয়টা, এই বিষয়টা আলাদা করে কোনো বিষয় হিসেবে তখন পড়ানো হতো না। ভূগোল বিষয়টিকে তিনি মাধ্যমিকের পরে থেকেই আলাদা একটি বিষয় হিসেবে মাস্টার ডিগ্রি পর্যন্ত পড়ানোর ব্যবস্থা করলেন। এবং যারা এখানে ভূগোলের মাস্টারমশাই বা দিদিমণি আছেন বা যারা ছাত্রছাত্রী আছো তারা জানবে, এই জন্য কিন্তু অনেক আগে, মানে প্রথম দিকের কথা যদি দেখো, তখন দেখবে যোগমায়া দেবী কলেজে কিন্তু ভূগোল অনার্স পড়ানো হতো এবং সেটা মর্নিং কলেজ ছিল, সেখানে মেয়েরা পড়ার সুযোগ পেত। অর্থাৎ তিনি এই যে ভূগোলটাকে একটা আলাদা সাবজেক্ট হিসেবে বা একটা বিষয় হিসেবে মাধ্যমিকের পর থেকে এমএ পর্যন্ত পড়ানোর ব্যবস্থা, এটাও কিন্তু আমরা ডক্টর মুখার্জির হাত ধরে পেয়েছিলাম। এরপর আর কি পেলাম আমরা? আমরা পেলাম তিনি মাস্টারমশাই বা শিক্ষক শিক্ষিকাদের কতটা সম্মান দিতেন সে সম্পর্কে ছোট্ট একটা নিয়ম নীতি বললেই বুঝতে পারবো আমরা সবাই। তিনি শিক্ষক শিক্ষিকাদের যাতে করে ছেলে মেয়েরা সম্মান জানাতে পারে, যাতে করে তাদের শিক্ষায় তারা শিক্ষিত হয়ে নিজেদের জীবনের চলার পথকে তারা সুগম করতে পারে, এই জন্য শিক্ষক শিক্ষিকাদের জন্য বা বলা ভালো শিক্ষকদের জন্য তখন তিনি আলাদা করে ট্রেনিং এর ব্যবস্থা করলেন। যে ট্রেনিংটা পরবর্তীকালে বিএড হয়, সেই সময় যেটা বিটি নামে পরিচিত ছিল। এই যে শিক্ষকদের ট্রেনিং দেওয়ার ব্যবস্থা, যেটা যাতে করে শিক্ষকরা নিজেদের আপডেট রাখতে পারেন, সেই ব্যবস্থাও কিন্তু তিনি চালু করেছিলেন। এছাড়া তিনি আরো একটা কাজ করলেন, যেটা হচ্ছে আমরা সবাই জানি যে আমরা যারা পিএইচডি যারা করেছেন, যারা ছাত্রছাত্রীরা তোমরা যারা করবে ভবিষ্যতে, সবাই আমরা জানি এই পিএইচডি থিসিস বাংলাতে জমা দেওয়া যায়। কিন্তু ব্রিটিশ ভারতে সেই সময় পর্যন্ত বাংলাতে কোনো পিএইচডি থিসিস করা যেত না বা জমা দেওয়া যেত না। তখন ডক্টর মুখার্জি কি করলেন? যাতে করে মাতৃভাষার মাধ্যমে শিক্ষার প্রসার ঘটে, মাতৃভাষার মাধ্যমে সর্বস্তরে যাতে শিক্ষা পৌঁছে যায়, সেই জন্য তিনি কিন্তু পিএইচডি থিসিসটাকে বাংলায় যাতে জমা করানো যায়, বাংলায় যাতে লেখা যায়, সেই জন্য তিনি পিএইচডি থিসিস বাংলা ভাষায় করার জন্য তিনি নিয়ম করে ফেললেন। সেনেট এবং সিন্ডিকেট থেকে তিনি এই নিয়ম নীতি পাশ করে ফেললেন। তো এজন্য কিন্তু অনেকেই হয়তো তাকে দোষারোপ করে থাকেন যে তিনি আশুতোষের সন্তান বলে এগুলো করেছেন, আশুতোষের সন্তান বলে এগুলো করতে তার পক্ষে সহজ হয়েছে। কিন্তু ব্রিটিশ ভারতে দাঁড়িয়ে তৎকালীন সময়ে এই কাজগুলো এত সহজ কিন্তু ছিল না। এছাড়া আরো কি করলেন তিনি? ছাত্রছাত্রীদের কথা ভেবে, তাদের শরীর চর্চার কথা ভেবে, তাদের খেলাধুলোর কথা ভেবে তিনি করলেন কি? তিনি আমাদের যে ঢাকুরিয়া, তোমরা সবাই জানো ঢাকুরিয়ায় যে লেক আছে, সেখানে যে রোয়িং ক্লাব আছে, সেই রোয়িং ক্লাব তিনি প্রতিষ্ঠা করলেন ছেলে মেয়েদের বা ছাত্রদের খেলাধুলোর জন্য। তো এই যে তাছাড়া যে ময়দানে যে জমি রয়েছে, আমাদের যে ময়দান ধর্মতলার কাছে তোমরা জানো যে ময়দানে যে জমি রয়েছে, সেখানে একটা মাঠ রয়েছে দেখবে ছাত্রছাত্রীদের জন্য, কলকাতা বিশ্ববিদ্যালয়ের মাঠ বলা হয় যেটাকে, যেখানে আমাদের যারা এনএসএস এর যে সমস্ত ছেলে মেয়ে তোমরা যাও, যেখানে খেলাধুলো হয় জানো, সেই মাঠটিকেও তিনি কিন্তু ব্রিটিশদের হাত থেকে ছিনিয়ে নিয়ে
ছেলে মেয়েদের জন্য খেলাধুলোর জন্য তিনি বরাদ্দ করলেন। অর্থাৎ তিনি যে ছাত্রছাত্রীদের জন্য কতটা ভেবেছেন এবং শরীর চর্চা বা খেলাধুলো যে কতটা দরকার একজন ছাত্র জীবনে বা জাতির ভবিষ্যৎ যে ছাত্ররা এগিয়ে নিয়ে যাবে, তাদেরকে আগে তাদের শরীর চর্চা করতে হবে, নিজেদের শরীরকে যাতে সুস্থভাবে গড়ে তুলতে পারে, তবেই তারা ভবিষ্যতের দিকে এগিয়ে যাবে, এই চিন্তা ভাবনা তার মাথার মধ্যে ছিল এবং সেই জন্য কিন্তু তিনি এই ব্যবস্থা গ্রহণ করেছিলেন। আচ্ছা, এছাড়া তিনি আরো যে গুরুত্বপূর্ণ কাজগুলি করেছিলেন সেগুলো দুই একটি আমি একটু বলবো। তিনি অ্যাপ্লাইড ফিজিক্সে যে একটি পেপার তিনি যোগ করেছিলেন, যেটা হচ্ছে কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং। কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এর একটা স্পেশাল পেপার তিনি অ্যাপ্লাইড ফিজিক্সে যোগ করেছিলেন, যেটা পরবর্তীকালে ইতিহাস হয়ে দাঁড়ায়। যে পেপারটি কিন্তু পরবর্তীকালে রেডিও ফিজিক্স অ্যান্ড ইলেকট্রনিক্স নামে স্বতন্ত্র একটা বিভাগে পরিণত হয়। যারা সায়েন্সের মাস্টারমশাইরা এখানে আছেন বা যারা ছেলে মেয়েরা আছো, তারা তোমরা ভালো করে জানবে এটা কিন্তু পরবর্তীকালে একটা বিভাগে পরিণত হচ্ছে। সেই সময় যুগান্তর এবং হিন্দুস্তান দুটো পত্রিকাতে আমরা দেখতে পাচ্ছি প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষার প্রসারের জন্য রাষ্ট্রের উদ্যোগটা কেমন হওয়া উচিত, সেই উদ্যোগে মাতৃভাষায় শিক্ষাদানটাও কতটা জরুরি, এই বিষয়টা সম্পর্কে তিনি যে কথাগুলো বলেছেন সেগুলো এই পত্রিকাতে আমরা দেখতে পাচ্ছি। সেইটা তার বক্তব্যটা ওখানে ছাপা আকারে বেরিয়ে আসছে। এবার আমি আরো একটা জিনিস বলবো, যে জিনিসটা জানলে তোমরা অবাক হবে। আমরা অনেক জায়গা থেকে যারা আমাদের একটা ধারণা হয় বা ধারণা ছিল, আমরা শ্যামাপ্রসাদ মুখার্জিকে সাম্প্রদায়িক বলে কোথাও কোথাও অভিহিত করে ফেলি, যেখানে কিনা বলা হচ্ছে যে তিনি নাকি কট্টর হিন্দুত্ববাদী ছিলেন। এই প্রসঙ্গে আমি পরে যাব, কিন্তু এখানে ছোট্ট একটা কথা আমি বলবো। যারা এখানে আমার ইতিহাসের একজন ছাত্রীকে আমি সামনে দেখতে পাচ্ছি, বা যারা তোমরা পরবর্তীকালে বিশ্ববিদ্যালয়ে যাবে, তোমরা জানবে ইতিহাস বিভাগ যেটা আছে আমাদের আলিপুর ক্যাম্পাসে, সেখানে ইতিহাস বিভাগ যেটা, সেখানে ইতিহাসের অনেকগুলো ভাগ আছে। যেমন মডার্ন হিস্ট্রি রয়েছে, এনসিয়েন্ট হিস্ট্রি রয়েছে, আর্কিওলজি রয়েছে এবং একই সঙ্গে রয়েছে ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচার। এই যে ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচার, এটা কিন্তু এই শ্যামাপ্রসাদ বাবুই প্রতিষ্ঠা করেছিলেন। কেন করেছিলেন? তিনি তো কট্টর হিন্দুত্ববাদী। তাহলে কেন তিনি হঠাৎ করে ইউনিভার্সিটিতে ইতিহাসে একটা বিভাগ স্থাপন করে ফেললেন? তার কারণ হচ্ছে তিনি বুঝেছিলেন যে মুসলিমদের ছাত্রছাত্রীদের যদি সঠিকভাবে তাদের শিক্ষা দেওয়া যায়, তবেই কিন্তু তারা সেই জ্ঞানের আলোকপ্রাপ্ত হয়ে তবেই কিন্তু তারা সমাজের মধ্যে এগিয়ে যেতে পারবে, না হলে অজ্ঞানতার অন্ধকারে তারা নিমজ্জিত হবে। এই জন্য কিন্তু তিনি ইউনিভার্সিটিতেও যাতে আলাদা করে শিক্ষা এবং একই সঙ্গে গবেষণা করার সুযোগ পায়, একটা আলাদা বিভাগ তিনি স্থাপন করলেন। এবং এই সঙ্গে বেশ কিছু কলেজেও কিন্তু এই ইসলামিক শিক্ষা কিন্তু তিনি আলাদা একটা করে বিভাগ স্থাপন করলেন। যেমন সেই সময়কার ইসলামিয়া কলেজ, কোনটা ইসলামিয়া কলেজ? যেটা বর্তমানে মৌলানা আজাদ কলেজ, যে কলেজে কিন্তু এই ইসলামিক শিক্ষা ব্যবস্থা নিয়ে অনেক দূর পর্যন্ত এগিয়ে যায় ছেলেমেয়েরা। আচ্ছা, এরপরে আমি আরো দু একটা উদাহরণ এখানটায় দেব, যে কথাগুলো না বললেই নয়, মানে তাকে যে সাম্প্রদায়িক আমরা বলছি অর্থাৎ হিন্দুত্ববাদী, এই কথাগুলো তার সম্পর্কে একেবারেই যে যায় না। এই প্রসঙ্গে আমি দুটো একটা কথা এখানে বলতে চাই। তিনি কিন্তু যখন আইন কলেজে পড়াতেন, সেখানে রহমান বলে একটি ছেলে তার ছাত্র ছিল। তো হঠাৎ যখন তিনি ইউনিভার্সিটির উপাচার্য, তখন এই রহমান বলে ছেলেটি একটি চিঠি লেখেন তার কাছে যে স্যার, আমি অত্যন্ত অর্থকষ্টে আছি, আমার একটি চাকরির খুব প্রয়োজন। এই প্রসঙ্গে তিনি উত্তর দিলেন যে তুমি এত ভালো আপনি এত ভালো ছাত্র রহমান, আপনি এখানে একটা কেরানির চাকরি খালি আছে, আপনি কি এই চাকরি করতে আগ্রহী? তো তখন রহমান উত্তর দিলেন, স্যার আমি ওই চাকরিটা পেলে আমি ধন্য হব, কারণ আমার এখন অত্যন্ত টাকার দরকার। এমন সময় ওই রহমান এসে যেদিন আসছেন স্যারের সঙ্গে দেখা করতে, তখন রহমান এসে অবাক হয়ে দেখছেন তিনি রাস্তার উপরে দাঁড়িয়ে আছেন। তো তিনি বলছেন যে তিনি অবাক হয়ে গেছেন, কারণ এরকম একটা বড় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তিনি রাস্তার উপরে একাকী এভাবে দাঁড়িয়ে চারিদিকে দৃষ্টি দিয়ে কাকে যেন খুঁজছেন বা কিছুর জন্য একটা অপেক্ষা করছেন।
তো রহমান তাড়াতাড়ি এসে বললেন, স্যার আপনি এখানে দাঁড়িয়ে আছেন, কাকে খুঁজছেন আপনি? স্যার আপনি উপাচার্য, আপনি কোনো লোকজন ছাড়া এখানে এরকম ভাবে রাস্তার উপরে দাঁড়িয়ে আছেন? তো তখন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি বলছেন, আরে রহমান আপনি এসে গেছেন, তো চলুন আমি আপনার জন্য অপেক্ষা করছি। আমি এখন, আপনি আমাকে খুঁজে পাবেন কিনা, আমি কোথায় থাকবো না থাকবো, আমি আপনার জন্য অপেক্ষা করছি। পরবর্তীকালে রহমান এই কথাটা বলছেন যে একজন এত বড় একজন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, যিনি কিনা তার এক সময়ের ছাত্রের জন্য রাস্তার উপরে দাঁড়িয়ে অপেক্ষা করছেন, যে ছাত্রটি কিনা করণিক চাকরির পদপ্রার্থী। অর্থাৎ এর থেকে আমরা তার যে মহানুভবতা সেই সম্পর্কে আমরা খুব সহজেই বুঝতে পারি। আর একটা ঘটনা আমরা বলবো, যারা তোমরা জানো, পল্লী কবি জসীমউদ্দিন, যাকে আমরা পল্লী কবি বলি, সেই জসীমউদ্দিন যখন কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, যখন তিনি পড়াশোনা করছেন, তখন তিনি একটি বৃত্তির জন্য অ্যাপ্লাই করলেন। তো এই বৃত্তিটার জন্য অ্যাপ্লাই যখন করলেন, তখন সব দিক থেকে তার সঙ্গে আরো একটি ছাত্রের টাই হলো, অর্থাৎ সমানে সমান। বলছেন যে আমি তো ভাবলাম যে আমি এই বৃত্তিটা আর পাবো না। কেন পাবো না? কারণ আমি যে ছাত্রটির সঙ্গে আমার টাই হয়েছিল, সেই ছাত্রটির সঙ্গে আমার প্রায় সব দিকেই সমান সমান, এবং আরো এক ধাপ এগিয়ে গিয়ে দেখা যাচ্ছে ছাত্রটি হিন্দু। শ্যামাপ্রসাদ মুখার্জি যখন এই দুজন ছাত্রের বৃত্তি নিয়ে যখন তার কাছে এই সমস্যাটি পৌঁছলো, তখন কিন্তু তিনি মেধা এবং ন্যায়ের ভিত্তিতে জসীমউদ্দিনকেই বৃত্তিটা দিলেন। কারণ এর থেকে আমরা বুঝতে পারি তার কাছে সংকীর্ণ ধর্মচিন্তা, ধর্মীয় বিভেদের ঊর্ধ্বে ছিল ন্যায় এবং মেধা, এবং সেই জন্যই কিন্তু জসীমউদ্দিন সাহেব এই বৃত্তিটা পেয়েছিলেন, যেটা তিনি পরবর্তীকালে স্বীকারও করেছেন। আরেকটা ঘটনা যেটা না উল্লেখ করলেই নয়, যখন তিনি অবিভক্ত বাংলার অর্থমন্ত্রী কৃষক প্রজাপাটি ফজলুল হক যখন আমাদের অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী, মানে তখন এইভাবেই বলা হতো অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী, সেই সময় তিনি ছিলেন অর্থমন্ত্রী। তো তিনি তখন কংগ্রেসের টিকিটে জিতে অর্থমন্ত্রী। এবারে কি হলো, সেই সময় কাজী নজরুল ইসলাম, সবাই জানো তার জীবনের শেষের দিকে কত অসুস্থতায় কেটেছে, কত মানে অর্থ কষ্টে কেটেছে, সেটা আমরা সবাই জানি। তো সেই অবস্থায় কাজী নজরুল ইসলাম চিঠি লিখলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে, যে আমি অত্যন্ত অর্থ কষ্টে দিন কাটাচ্ছি এবং অত্যন্ত অসুস্থতার মধ্যে দিন কাটাচ্ছি। আমার স্ত্রী বেশ কয়েক বছর ধরে পঙ্গু হয়ে রয়েছে, যদি সরকার থেকে কোনো রকম সাহায্য না পাই, তাহলে অনাহারে আমাকে মৃত্যুবরণ করতে হবে। এই অবস্থায় শ্যামাপ্রসাদ মুখার্জি তিনি মন্ত্রিসভায় বা আইনসভা, তখন বলা হতো আইনসভা থেকে বিল পাশ করে তিনি প্রত্যেক মাসে 200 টাকা করে কাজী নজরুল ইসলামকে পাঠাবার ব্যবস্থা করলেন। সেই সময়কার হিসাবে প্রত্যেক মাসে 200 টাকাটা কিন্তু অনেকটা বড় টাকা, এবং এই টাকাটা তিনি কোথা থেকে জোগাড় করলেন সেখান থেকে, যেখানে কিনা এই অবিভক্ত বাংলায় একটা ফান্ড রাখা ছিল। কিসের ফান্ড? হিন্দু মুসলিম সম্প্রীতি রক্ষার ফান্ড। যে ফান্ড কিন্তু ব্যবহার করা হয়নি, অব্যবহৃত অবস্থায় পড়েছিল, এবং পরবর্তীকালেও কিন্তু সেটা ব্যবহার করা হয়নি। তো সেখান থেকে ওই 200 টাকা করে প্রত্যেক মাসে কাজী নজরুল ইসলামকে তিনি পাঠাবার ব্যবস্থা করলেন। একই সঙ্গে তিনি কি করলেন, শ্যামাপ্রসাদ মুখার্জির বাবা আশুতোষ মুখার্জি মধুপুর, বর্তমান ঝাড়খণ্ডে অবস্থিত মধুপুর, যারা যারা গিয়েছো তোমরা ছাত্রছাত্রীরা জানো, সেই মধুপুরে ওনাদের একটি বাসাবাড়ি ছিল, বাসাবাড়ি বলবো না, একটা জায়গা কিনে বিশাল বড় প্রাসাদের মতো বাড়ি ছিল, অনেক ঘর ছিল সেখানে ওই মধুপুর বা ঝাড়খণ্ড বিহারের ওই সমস্ত এলাকাগুলোতে এখানকার বাঙালিরা প্রত্যেকে একটা করে বাড়ি তৈরি করে রাখতেন, এবং সেখানে তারা ছুটির সময় বেড়াতে যেতেন। বলা ভালো তারা স্বাস্থ্য উদ্ধারের কাজে যেতেন। ওখানকার জল হাওয়া ভীষণই ভালো, গিরিডি মধুপুর এই সমস্ত এলাকাগুলো। তো সেই গঙ্গাপ্রসাদ ভবনে কাজী নজরুল ইসলামকে তিনি তার স্ত্রীর সঙ্গে 6 মাস থাকার ব্যবস্থা করে দিলেন। এর থেকে আমরা ভাবতে পারি যে কোনো রকম সংকীর্ণ সাম্প্রদায়িকতা তার মধ্যে ছিল না। তাকে সাম্প্রদায়িক বলে দূরে সরিয়ে দিয়ে বেশ কিছু ঐতিহাসিক, বেশ কিছু নেতা, বেশ কিছু রাজনৈতিকভাবে যারা নিজেদের স্বার্থ সিদ্ধি করার চেষ্টা দীর্ঘদিন ধরে করে এসেছেন,
সেগুলো কিন্তু একেবারেই অমূলক। এছাড়া আমি এর পরের যে জায়গাটাতে যাব, এই পর্যন্ত আমরা এক শ্যামাপ্রসাদকে দেখলাম এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ে এই পর্যন্ত এসে আমি পরের জায়গাতে চলে যাব। তো এখানে আমি আরেকটা কথা বলবো যে তিনি যখন সেনেট এবং সিন্ডিকেটের সদস্য থেকে তিনি যখন উপাচার্য হচ্ছেন, তখন কি হচ্ছে, তখন এখানে একজন সিনেটের একজন সদস্য ছিলেন যার নাম হচ্ছে ডক্টর এম ইসা। এম ইসা নামটা থেকে সবাই বুঝতে পারছো ভদ্রলোক ধর্মের দিক থেকে একজন মুসলিম সম্প্রদায়ভুক্ত। তো এই এম ইসা তিনি কি করলেন, তিনি এত আনন্দিত হলেন যে আমার একজন সতীর্থ, আমার একজন কলিগ, তিনিও সিনেটের সদস্য ছিলেন, তিনি কি করলেন, চিড়িয়াখানাতে একটা পার্টি দিলেন। তাহলে বোঝো তার সঙ্গে তার সতীর্থদের সম্পর্কটা কেমন ছিল। ঠিক আছে, এবার এর পরে আমি যে জায়গাটাতে যাব সেটা হচ্ছে এরপরে আমি যাব যখন তিনি হিন্দু মহাসভাতে যোগ দিচ্ছেন, অর্থাৎ তার রাজনীতিতে প্রবেশের জায়গাতে আমি যাব। সেটা ছিল 1939 সাল। এই 1939 সালে তিনি কি করছেন, 1939 সালে তিনি বিনায়ক দামোদর সাভারকর, সবাই নাম শুনেছো তোমরা, তিনি কলকাতাতে এসেছেন এবং কলকাতাতে এসে তিনি কি করছেন, তিনি এখানটায় যিনি ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা সেই প্রণবানন্দজি, বিনায়ক দামোদর সাভারকর এবং তারা ডেকে নিলেন কাকে, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে আমাদের দেশপ্রিয় পার্কে একটি সভার আয়োজন করলেন হিন্দু মহাসভার তরফ থেকে। সেই হিন্দু মহাসভার তরফে যে সভাটি হলো, সেই সভাতে বিনায়ক দামোদর সাভারকরের বক্তব্য শুনে খুব সহজেই তিনি এই হিন্দু মহাসভাতে যোগ দিলেন এবং তিনি সক্রিয় রাজনীতিতে প্রবেশ করলেন। তোমরা হয়তো সবাই বলবে যে তাহলে এতদিন তিনি, আপনি বললেন যে কংগ্রেসের ছিলেন, তিনি বিধান পরিষদে যোগ দিয়েছিলেন, সেটা কিন্তু তিনি কি করেছিলেন, সেটা বিশ্ববিদ্যালয়ের প্রয়োজনে দিয়েছিলেন। এখন সর্বভারতীয় রাজনীতিতে এই প্রথম তিনি এই হিন্দু মহাসভায় যোগ দিলেন। এবং এর পরে কি করছেন তিনি, এর পরে আমরা 1939 চলে গেল, 40-এ যখন এই ফজলুল হক কে ছিলেন, তিনি অত্যন্ত খোলা মনের একজন মানুষ ছিলেন। এই মানুষটি ছিলেন একদম সাদা ক্যানভাস বললে তোমরা বুঝবে ছাত্রছাত্রীরা, সাদা ক্যানভাসে যে রং দেওয়া হয় সেই রং তার মধ্যে ছড়িয়ে পড়ে। এই ফজলুল হক ছিলেন এইরকম একজন মানুষ যিনি অখণ্ড বাংলার প্রধানমন্ত্রী হয়েছিলেন। তার পার্টি ছিল, তিনি কোন পার্টির নেতা ছিলেন, কৃষক প্রজা পার্টির নেতা ছিলেন। তো এই ভদ্রলোক ছিলেন এই সাদা ক্যানভাসের মতো। এনার সঙ্গে যদি ভালো মানুষ, বিদগ্ধ মানুষ, গুণী মানুষরা থাকতেন, তাকে যেমন আইডিয়া দিতেন তিনি সেগুলিকে গ্রহণ করতেন। আবার যখন খুব দুষ্টু মানুষরা থাকতেন, যখন খারাপ মানুষরা থাকতেন, তারা যেমন আইডিয়া দিতেন, তারা যেমন ভাবে তাকে চালনা করতেন, তিনি তেমন ভাবে চালিত হতেন। তো এই ফজলুল হক যখন বাংলার প্রধানমন্ত্রী হচ্ছেন, সেই সময় তিনি কিন্তু আর কংগ্রেসের সাপোর্ট পেলেন না, আর অন্যান্য দলের সাপোর্ট পেলেন না। তখন তিনি বাধ্য হয়ে হিন্দু মহাসভার একজনকে পেলেন এবং তিনি কাকে পেলেন, আরো তিনি তখন মুসলিম লীগের সাপোর্ট নিয়ে তিনি বাংলার প্রধানমন্ত্রী হচ্ছেন। এবং এই সময়ে তখন আমাদের ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে তিনি যখন মন্ত্রিসভায় নিচ্ছেন, তখন কিন্তু অনেক মানুষ তাকে বারণ করছেন, আরে ও হিন্দু মহাসভার লোক, ওকে কেন মন্ত্রিসভার মধ্যে হক সাহেব নিচ্ছেন। কিন্তু তখন ফজলুল হক বলছেন যে না, উনি মানে তার ভাষাতে তিনি বলেছিলেন, তিনি বাংলাদেশি ভাষাতে বলেছিলেন কথাটা, যে ও হচ্ছে আশুতোষের বেটা, ওনারে আমি খুব ভালো কইরা চিনি, উনি আমার এখানে আমার মুসলমানদের স্বার্থ দেখবেন আর আমি এখানে ওনার হিন্দুদের স্বার্থ দেখব। তো যাই হোক, এর থেকে বোঝা যায় যে তিনি কতটা উদার মনের মানুষ ছিলেন। তো এহেন ফজলুল হক পরবর্তীকালে আমরা দেখব যে মুসলিম লীগের সাথে মিলে তিনি আবার অনেক অন্যান্য কাজের দিকে তিনি এগিয়ে গিয়েছিলেন, সে প্রসঙ্গ পরে থাক। এখন আমরা দেখব যে যখন তিনি দেখলেন যে কংগ্রেস তারা যখন আমাদের এই বাংলার জন্য বিশেষ কিছু কথা তারা বলতে পারছেন না, বা আইনসভা বলা হতো তখন, সেখানটায় তারা থাকছে না, মন্ত্রী হচ্ছেন না, তখন তিনি খুব অবাক হয়ে গেলেন এবং খুব বিরক্ত হয়ে গেলেন।
এরপরে তিনি কি করছেন, এরপরে তিনি বললেন ঠিক আছে, নির্বাচনের ভিত্তিতেই যখন মানে জাতির ভিত্তিতে যদি নির্বাচন হয়, তাহলে কিন্তু যে সমস্ত তপশিলি জাতিভুক্তর মানুষ রয়েছে প্রত্যেককে জনগণনার সময় কিন্তু হিন্দু বলে অভিহিত করতে হবে। এবং এই উদ্দেশ্যে কিন্তু তিনি সমগ্র বাংলা প্রদেশে তখন তিনি ছুটে বেড়ালেন এক প্রান্ত থেকে অপর প্রান্তে, যে নিম্ন বর্গের হিন্দুদেরকে, নিম্ন বর্গের যে সম্প্রদায় তাদেরকে হিন্দু বলে জনগণনার যে কাজ চলছে সেখানে তাদেরকে নথিভুক্ত করতে হবে। এমন অবস্থায় কি হলো, 1940-এর লাহোর অধিবেশনে পাকিস্তান প্রস্তাব গৃহীত হয়েছে এবং সেই প্রস্তাব কিন্তু কোনোভাবেই কংগ্রেস আটকাবার কোনো ব্যবস্থা করছে না, বরং বলা যায় সেই সময় রাজনৈতিক পরিস্থিতি দেখা গেল যে পাকিস্তান প্রস্তাবকে অনেক বেশি এগিয়ে দিচ্ছে। তো এরূপ পরিস্থিতিতে তিনি আরো কি করলেন, সাঁওতালদের, বিহারের যে সাঁওতাল পরগনা, সেই সাঁওতালদেরও তিনি কিন্তু হিন্দু বলে যাতে তারা পরিগণিত হতে পারে জনগণনায়, সেই জন্য তাদের কিন্তু এই বিষয়ে কিন্তু তিনি তীক্ষ্ণ নজরদারি করেছিলেন। যেটা কিন্তু আমাদের বাংলা প্রদেশের অন্যান্য যে রাজনৈতিক দলগুলি তখন ছিল, যেমন কংগ্রেস, হিন্দু মহাসভা, মুসলিম লীগ, কংগ্রেস, কৃষক প্রজা পার্টি, এরা প্রত্যেকেই কিন্তু তখন বলছেন যে না, সাঁওতালরা কিন্তু আদিবাসী বলেই গণ্য হবে। তো যাই হোক, এরকম একটা পরিস্থিতিতে তিনি যখন আমাদের কৃষক প্রজা পার্টি সরকারের আবার পুনরায় মন্ত্রী হলেন এবং অর্থমন্ত্রী হলেন, তখন কিন্তু তিনি আমাদের এই অবিভক্ত বাংলার জন্য অনেক কিছুই করার চেষ্টা করলেন। এরূপ অবস্থায় আমরা দেখতে পাচ্ছি 1942-43-এ ঘটছে আমাদের বাংলায় ভয়ঙ্কর মন্বন্তর। সবাই হয়তো তোমরা, বিশেষ করে আমাদের এখানে যারা মাস্টারমশাইরা আছেন, দিদিমণিরা আছেন, বা আমাদের যে সমস্ত অফিসের আমাদের বন্ধুরা রয়েছেন, অনেকেই হয়তো শুনবেন, একটু ফ্যান দেবে না। মানে আমরা ভাবতেই পারি না, মানুষ যখন আমাদের বাড়িতে যখন আসে, ভিক্ষা চাইতে আসে, তখন তারা কি বলে, তারা কেউ বলে একটু খেতে দেবে, কি একটু পয়সা দেবে, চাল দেবে, কি জামা কাপড় দেবে, কি রুটি দেবে। খুব অবাক হয়ে যায় যখন আমরা এই কথাটা শুনি যে একটু ফ্যান দেবে না। অর্থাৎ এই যে মানুষ তখন এতটাই শৌখিন অবস্থা যে ভিখারিকেও তারা সামান্য একটু খাবার দিতে পারছে না। তো ফ্যানটা কি, ফ্যান হচ্ছে ভাত হয়ে যাওয়ার পরে ভাতের যে মাঠটাকে আমরা ফেলে দিই, সেই ফ্যান তারা চাইছে, কারণ তারা জানে এখন সবার বাড়িতে যে অবস্থা, ভাত চাইলে বা খাবার চাইলে আমরা পাবো না। কিন্তু আমাদের বাংলাদেশে এরকম দুর্ভিক্ষ হবে কেন? তার কারণ কি? আমাদের বাংলাদেশে সব সময় ভালো ফসল ফলে, তাহলে বাংলাদেশে এরকম দুর্ভিক্ষ হওয়ার কারণ হচ্ছে সেই সময়ের দ্বিতীয় বিশ্বযুদ্ধ। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছে এবং সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধে কি হয়েছে, এখান থেকে সমস্ত আমাদের খাদ্য ভাণ্ডার নিয়ে চলে যাওয়া হয়েছে এবং জাপান আক্রমণ করতে পারে বাংলাদেশে, মানে আমাদের যে অবিভক্ত বাংলায় আক্রমণ করতে পারে, এই ভেবে কিন্তু তখন পোড়ামাটি নীতি নেওয়া হয়েছে। অর্থাৎ সব যখন শস্য ক্ষেত থেকে শুরু করে সমস্ত কিছু জ্বালিয়ে দেওয়া হচ্ছে, যাতে করে আক্রমণ করলে জাপানিরা আর পরে খাবার না পায়, তারা কোনো কিছু না পেয়ে যাতে তারা ওখানটায় তারা পরাজিত হয় বা তারা ওখানটায় অসুবিধার মধ্যে পড়ে, এবং সমস্ত খাদ্য ভাণ্ডার যেগুলো মজুদ ছিল সেগুলো কিন্তু আমাদের বাংলা থেকে সরিয়ে নিয়ে যাওয়া হলো। তো এরূপ পরিস্থিতিতে কি হবে, খুব স্বাভাবিকভাবেই আমাদের দুর্ভিক্ষ দেখা দিল এবং এই দুর্ভিক্ষ যখন চলছে তখন বিভিন্ন জায়গায় তিনি কিন্তু লঙ্গরখানা খুলেছে। লঙ্গরখানা মানে কি? লঙ্গরখানা হচ্ছে একটা জায়গা যেখানে খাবার তৈরি করে এই দুর্ভিক্ষ পীড়িত মানুষগুলোর মুখে তুলে দেওয়া হবে। তো এরকম একটা পরিস্থিতির মধ্যে যখন নেতাজি সুভাষচন্দ্র বসু কয়েক জাহাজ খাদ্যশস্য তিনি পাঠিয়েছেন, সেই জাহাজ কিন্তু বলা হয়েছে যে এই জাহাজগুলোতে অস্ত্রশস্ত্র ভর্তি আছে, যেটা জাপান থেকে আসছে ভারতবর্ষ থেকে ইংরেজদেরকে পরাজিত করে তাড়িয়ে দেওয়ার জন্য, এবং সেই জন্য কিন্তু এই জাহাজগুলোকে বাংলার কোনো বন্দরে ঢুকতে দেওয়া হয়নি। শুধু বাংলা নয়, ভারতের কোনো বন্দরে সেগুলোকে ঢুকতে দেওয়া হচ্ছে না। এবং একই সঙ্গে তিনি কি করেছেন, এই লঙ্গরখানা খুলে খাবার তৈরি করছেন। এবং খুব অবাক হলে, মানে আমি খুব অবাক হয়ে গেছি জিনিসগুলো জানতে গিয়ে। সেখানে দেখছি প্রথমে তাদেরকে দেয়া হচ্ছে অল্প অল্প একটু করে ফ্যান,
তারপরে তাদের দেয়া হচ্ছে একটু করে খিচুড়ি, 2-4 রকম ডাল এবং অল্প একটু সবজি মিশিয়ে ভাত। ভাবা যায় না এই খাবারগুলো খেয়েও কিন্তু তারা মারা যাচ্ছে, কারণ দীর্ঘদিন তারা অনাহারে থাকার ফলে এমন একটা অবস্থা হয়েছে যে তারা এই খাবারটাকে অনেকটা পরিমাণে খেয়ে ফেলছে এবং খাবারটা অনেকটা পরিমাণে খাবার বারণও করা যাচ্ছে না তাদেরকে, কারণ সেই ক্ষুধার্ত অসহায় মুখগুলো দেখলে যারা খাবার দিচ্ছে তারা কিন্তু নিজেরাও তাদেরকে আটকাতে পারছে না যে এদেরকে অল্প করে খাওয়ালে তবেই এরা বেঁচে থাকবে, এটা কিন্তু করা যাচ্ছে না। এবং সেই প্রথমে ফ্যান ভাত খেয়ে প্রচুর মানুষ মারা গেল, তারপরে সেই অল্প অল্প ডাল এবং চাল দিয়ে যে খিচুড়ি তৈরি করা হয়েছে সেই খিচুড়ি খেয়েও বেশ প্রচুর মানুষ মারা গেল। অর্থাৎ দুর্ভিক্ষের পরে লঙ্গরখানাগুলোতে খাবার ব্যবস্থা করেও মানুষকে কিন্তু বাঁচানো গেল না। এরূপ পরিস্থিতিতে তিনি বাংলার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে বেড়াচ্ছেন এবং সেই জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি বাড়িতে তার তখন মেয়ের বিয়ে, তার বড় মেয়ে সবিতা, তখন তার বিয়ে। সেই বিয়েতেও কিন্তু তিনি তার কন্যা দান করতে থাকতে পারলেন না। কেন থাকতে পারলেন না? কারণ তিনি তখন বাংলার এই দুর্ভিক্ষ পীড়িত মানুষগুলোর মুখে একটু অন্ন তুলে দেওয়ার ব্যবস্থা করছেন। তো এইরূপ পরিস্থিতি, এখানে এই প্রসঙ্গে আরো একটা কথা আমি বলে রাখি, তার কিন্তু মানে যে মেয়ের বিয়ের কথা বলছি, অর্থাৎ তার মেয়ের বিয়ে হচ্ছে তখন কিন্তু তার স্ত্রীও নেই, মানে তার স্ত্রীও দীর্ঘদিন আগে মারা গেছেন। তো এইরকম একটা পরিস্থিতিতে তিনি, যেখানে তার স্ত্রী নেই, তার মেয়ের বিয়ে, সেটার থেকেও কিন্তু তিনি অগ্রাধিকার দিয়েছিলেন এই দুর্ভিক্ষ পীড়িত মানুষগুলোর মুখে অন্ন তুলে দেওয়াটাকে। আচ্ছা, এরপরে আমরা আরো কি দেখতে পাবো? এরপরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভারতবর্ষ স্বাধীন হচ্ছে এবং স্বাধীন ভারতের তিনি কি হচ্ছেন? মন্ত্রী হচ্ছেন। তিনি তারপরে ভোটে জিতেছেন, হিন্দু মহাসভার ভোটে জিতে তিনি মন্ত্রী হলেন। তো মন্ত্রী হলেন ভারতবর্ষে। আমরা শ্যামাপ্রসাদকে, আমি যেভাবে এই এতক্ষণ ধরে বললাম, এই শ্যামাপ্রসাদকে তাহলে আমরা কি মন্ত্রী হিসেবে পেতে পারি? অবশ্যই আমরা শিক্ষামন্ত্রী হিসেবে পাবো, কারণ যেভাবে আমরা দেখেছি তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়কে কিভাবে চালিত করেছেন, দেশের শিক্ষা ব্যবস্থায়, শিক্ষা নীতিতে কেমন কেমন পরিবর্তন এনেছেন, অতএব তার উচিত তিনি শিক্ষামন্ত্রিত্ব পাবেন। কিন্তু না, আমাদের কেন্দ্রের কংগ্রেস সরকার তখন শিক্ষামন্ত্রীর দায়িত্ব তাকে না দিয়ে তাকে দেয়া হলো কি? তাকে দেয়া হলো শিল্পমন্ত্রী। এই শিল্পমন্ত্রীর দায়িত্ব তাকে দেওয়ার পরে অর্থাৎ ভাবা হয়েছিল যে তিনি হয়তো এই মন্ত্রিত্ব নিতে অস্বীকার করবেন বা এই মন্ত্রিত্ব তিনি হয়তো চালাতে পারবেন না, ছেড়ে দেবেন। এই মন্ত্রিত্ব কিন্তু আমরা জানি যে সর্দার বল্লভভাই প্যাটেল এবং মোহনদাস করমচাঁদ গান্ধী অনেকটা জোর করেই তাকে দিয়েছিলেন। তো এইরকম পরিস্থিতিতে তিনি যখন মন্ত্রী হলেন, সেই মন্ত্রী হওয়ার পর তিনি একটা সম্মেলন করলেন। কোথায় সম্মেলন করলেন? আমাদের যারা, তোমরা ধর্মতলায় গেছো ছেলেমেয়েরা, তোমাদের জন্যই বলছি, তোমরা জানবে আমাদের যে গ্র্যান্ড হোটেল আছে, সেই গ্র্যান্ড হোটেলে তিনি সম্মেলন করলেন। সেই সম্মেলনে বেশ কিছু নীতি নির্ধারণ করা হলো। যে নীতিগুলো নির্ধারণ করা হলো সেই নীতিগুলোর মধ্যে আমি কয়েকটা এখানে উল্লেখ করবো। সময় খুব কম, তাও আমি একটু বলি, না মানে না বললে আমার হবে না, যার জন্য আমি একটু বলবো। যে নীতিগুলো গ্রহণ করেছিলেন তার ফলে এখানটায় কি হলো? এখানটায় কয়েকটা কমিটি গঠন করা হলো। অল ইন্ডিয়া হ্যান্ডিক্রাফটস বোর্ড, অল ইন্ডিয়া হ্যান্ডলুম বোর্ড, খাদি অ্যান্ড ভিলেজ ইন্ডাস্ট্রিজ বোর্ড আর ইন্ডাস্ট্রিয়াল ফিনান্স কর্পোরেশন অফ ইন্ডিয়া। ইন্ডাস্ট্রিয়াল ফিনান্স, এই নামগুলো থেকে সবাই ছেলেমেয়েরা বুঝতে পারছো যে এইগুলো কি জন্য গঠন করা হলো। আর এই যে ফিনান্স যেটা গঠন করা হলো, ফিনান্স কর্পোরেশন অফ ইন্ডিয়া, এটা হলো ব্যাংকিং সিস্টেম। ব্যাংকিং সিস্টেম চালু করা হলো যেটা কিনা সরকারের জন্য, সরকার যেটাকে নিয়ন্ত্রণ করবে। তাহলে এতদিন কি আমাদের ব্যাংকিং সিস্টেম ছিল না? ছিল, যেটা কিনা বেসরকারিতে ছিল। এবারে সরকারিভাবে এই ব্যাংকিং সিস্টেম চালু হলো। আচ্ছা, এরপরে আমাদের যে 1948 এবং 1948 সালের এই মিশ্র অর্থনীতি, যেটা যে নীতিটা ভারত সরকার নিলেন, সেখান থেকে আমাদের শ্যামাপ্রসাদ মুখার্জি আমাদের এই বাংলার জন্য কি করলেন, বাংলার জন্য কি করলেন সেই জায়গাটাতে একটু বলে নিই। তো
তো বাংলার জন্য তিনি করলেন, প্রথমে তিনি করলেন তিনটে ভাগে ভাগ করলেন। একটা হচ্ছে পারমাণবিক শক্তি, নদী উপত্যকা, রেল আর অস্ত্রশস্ত্র। এই বিষয়গুলো থাকবে সরাসরি ভারত সরকারের হাতে, এখানে কোনো রকম বেসরকারীকরণ করা চলবে না। দ্বিতীয়ত তিনি করলেন কয়লা, ইস্পাত, টেলিফোন, টেলিগ্রাফ, বেতার, জাহাজ, খনিজ তেল। এইগুলোকে তিনি করলেন সরকারের হাতে থাকবে, কিন্তু বেসরকারি উদ্যোগপতিরা সেখান থেকে কিছু কাজ করবে, তারা বরাদ পাবে, অর্থাৎ যেটা আমরা টেন্ডার বলি, টেন্ডার পেতে পারি। আরো একটা তিনি করলেন সুতি, পশম বস্ত্র এবং সার, এটাকে তিনি সম্পূর্ণ বেসরকারি হাতেই ছেড়ে দিলেন। এইবার এই যে জিনিসগুলো তিনি করলেন, এর আউটকাম কি হলো, কি কি কাজ তিনি করতে পারলেন, সেক্ষেত্রে আমরা দেখব প্রথমেই তিনি করলেন যে মানে আমাদের বর্তমানেও যে শিল্প প্রতিষ্ঠানগুলোকে আমরা অগ্রাহ্য করতে পারি না, সেটা হচ্ছে চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানা স্থাপন করলেন। চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানা যেটা স্থাপন করলেন, সেখানে কি হলো, সেখানটায় আমাদের বাষ্পচালিত রেলের ইঞ্জিন তৈরি হতে থাকলো। তারপর তিনি কি করলেন, সিন্ধ্রি, যেটা এখন বর্তমানে ঝাড়খণ্ড, সেই সিন্ধ্রি নামক জায়গাতে তিনি কি করলেন, তিনি সার কারখানা স্থাপন করলেন। সার কারখানা স্থাপন করলেন, একই সঙ্গে তিনি বললেন ওখান থেকে যে সমস্ত যে বজ্র পদার্থটা বেরোবে সার তৈরির ফলে, সেটা কি হবে, সেটা দিয়ে যাতে সিমেন্ট কারখানা তৈরি করা যায়, সে ব্যবস্থাও তিনি কিন্তু তখন ওখানে করেছিলেন। অনেক পরে তিনি মন্ত্রিত্ব ছেড়ে দেওয়ার পরে 50 সালে তিনি মন্ত্রিত্ব ছেড়ে দিচ্ছেন, তারপরে এটা হবে, কিন্তু এখানে তিনি ওটা করলেন। আর কি করলেন তিনি, আরেকটা কাজ তিনি করলেন, সেটা হচ্ছে ব্যাঙ্গালোরে হিন্দুস্তান এয়ারক্রাফটস। এয়ারক্রাফটস মানে যে সমস্ত এয়ার বিমানগুলোকে আমরা দেখি, সেই হিন্দুস্তান এয়ারক্রাফটস তিনি স্থাপন করলেন ব্যাঙ্গালোরে। সেখানে কিন্তু একটা বেসরকারি গোষ্ঠী আমাদের সরকারের সঙ্গে কোলাবোরেশন করেছিল, মহীশূর সরকারের সঙ্গে, ব্যাঙ্গালোর মানে বুঝতে পারছো, মহীশূর সরকারের সঙ্গে কোলাবোরেশন করেছিল। সেই বেসরকারি গোষ্ঠী হচ্ছে ওয়ালচাঁদ হীরাচাঁদ গোষ্ঠী, ওয়ালচাঁদ হীরাচাঁদ গোষ্ঠী। আচ্ছা, এছাড়া তিনি আরো কি করলেন, আমাদের যে মধ্যপ্রদেশ, যেটাকে সেই সময় বলা হতো সেন্ট্রাল প্রদেশ, সেই মধ্যপ্রদেশের ভিলাইতে ইস্পাত কারখানা স্থাপন করা হবে, সেই সম্পর্কে তিনি একটা চক আউট করলেন। এছাড়া আরো তিনি কি করলেন, আমরা খুব ভালো করে জানি তখন আমাদের এই বাংলা প্রদেশে ভীষণ বন্যা হতো। এই বন্যা কেন হতো, বন্যা হতো দামোদর নদীর জন্য। এই দামোদর এবং তার উপনদী মিলে আমাদের এই বাংলায় প্রত্যেক বছর বন্যা ঘটাতো, এবং এই জন্য তিনি কি করলেন, দামোদর ভ্যালি কর্পোরেশন গঠন করলেন। প্রথমে কথা হয়েছিল 8টা বাঁধ দেবেন, পরবর্তীকালে তিনি 4টে বাঁধ দেওয়ার ব্যবস্থা করলেন। একটা হলো দামোদরের ওপর পাঞ্চেত, এছাড়া উপনদীর ওপরে মাইথন, কোনার, এবং আরো দুটি আমার এই মুহূর্তে মনে পড়ছে না, আরো এরকম বাঁধ দেওয়ার তিনি ব্যবস্থা করলেন। কিভাবে করলেন, এখানে কিন্তু তিনি সংকীর্ণ প্রাদেশিকতা ভুলে বিহার সরকারের সঙ্গে, তখন ঝাড়খণ্ড ভাগ হয়নি, বিহার সরকারের সঙ্গে মিলে তিনি কিন্তু এই দামোদর ভ্যালি কর্পোরেশনের প্রতিষ্ঠা করলেন। যেখান থেকে কি হলো, যেখান থেকে জলবিদ্যুৎ উৎপন্ন হলো, যেখান থেকে আমাদের মানুষজন চাষাবাদে অত্যন্ত আমাদের বাংলা ভালো হলো, মৎস্য চাষের সুবিধা হলো, এবং বাংলার জনগণ বন্যার থেকে রক্ষা পেল। অর্থাৎ তার চিন্তাধারার মধ্যে যে অখণ্ড ভারতের যে রূপরেখা রয়েছে, তিনি সারাক্ষণ সর্বক্ষণ যার চিন্তার মধ্যে রয়েছে অখণ্ড ভারত, সেই চিন্তা ভাবনা কিভাবে একে একে রূপায়িত করেছেন, সেগুলো আমরা এখানটায় দেখতে পাচ্ছি। তিনি বুঝেছিলেন যে শিল্পে যদি উন্নত করা না যায়, তাহলে কোনো জাতির উন্নতি হতে পারে না। এই জন্য কিন্তু তিনি শিল্পের উপরও জোর দিয়েছিলেন। যেখানে তার প্রাপ্য ছিল শিক্ষা মন্ত্রিত্ব, সেখানে তিনি শিল্পে জায়গা পেলেন, সেই জায়গা থেকে তিনি কিন্তু সরে আসলেন না। এই প্রসঙ্গে আমি আরেকটা কথা এখানটায় বলবো, যে কথাটা আমরা বারে বারেই বলতে ভুলে অস্বীকার করে যাই, এখানে আমি অস্বীকার করার কোনো জায়গা দেখি না, এই জায়গাটা আমি অবশ্যই বলবো। যখন আমরা দেখছি স্বাধীনতার সময়ে ভারতবর্ষ ভাগ হচ্ছে, তখন কিন্তু তিনি খুব দৃঢ়ভাবে এই ভারত ভাগের বিরোধিতা করেছিলেন, এবং তিনি যখন দেখলেন যে ভারত ভাগ কোনোভাবেই আটকানো তার পক্ষে সম্ভব নয়, তখন তিনি কি করলেন, তিনি বললেন ভারতকে ভাগ করতে গেলে আগে প্রদেশকে ভাগ করতে হবে, প্রদেশগুলোকে ভাগ করতে গেলে জেলাকে ভাগ করতে হবে,
তারপর ভারত ভাগ করা সম্ভব হবে। এই উদ্দেশ্যে তিনি যখন বললেন পাঞ্জাব এবং বাংলা প্রদেশকে অবশ্যই ভাগ করতে হবে, কারণ সম্পূর্ণ পাঞ্জাব প্রদেশ এবং বাংলা প্রদেশ যদি পূর্ব পাকিস্তান বা পাকিস্তানে চলে যায় তাহলে কিন্তু ভারতবর্ষের মধ্যে পাঞ্জাবি হিন্দু এবং বাঙালি হিন্দুদের নিজস্ব কোনো জায়গা থাকবে না দাঁড়ানোর জন্য। এই জন্য তিনি কি করলেন, তিনি বাংলা আমাদের অবিভক্ত বাংলায়, এবং এটা তার তিনি যে এই প্রস্তাবটা একা তুললেন তা কিন্তু নয়, এই প্রস্তাবের আগেও উঠেছে এবং এক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি তার সঙ্গে কারা কারা ছিলেন। এর সঙ্গে আমরা তার দেখেছি তার সঙ্গে ছিলেন আমাদের প্রণবানন্দজি মহারাজ, এর ভারত সেবা সংঘের প্রতিষ্ঠাতা। এর সঙ্গে ছিলেন যুগল কিশোর বিড়লা, এই নামটা বললে সবাই চিনবে, যে কে বিড়লা সিমেন্ট সবাই জানো, বস্তার গায়ে লেখা থাকে, দেখেছো তোমরা, যুগল কিশোর বিড়লা। এছাড়া ছিলেন কে, নির্মল চন্দ্র চট্টোপাধ্যায়। নির্মল চন্দ্র চট্টোপাধ্যায় কে ছিলেন? সোমনাথ চট্টোপাধ্যায়, জানো, যার যিনি একজন বাঙালি লোকসভার স্পিকার হয়েছিলেন, সোমনাথ চট্টোপাধ্যায়ের বাবা তিনি ছিলেন। আরো কে ছিলেন? ডক্টর মেঘনাথ সাহা ছিলেন। আরো কি ছিলেন? প্রফুল্ল ঘোষ ছিলেন, ডক্টর প্রফুল্ল ঘোষ। এছাড়া আরো অনেক বড় বড় বাঙালি নেতারা ছিলেন, যারা কিন্তু কংগ্রেসের যে ভূমিকা সেই ভূমিকাকে তারা অত্যন্ত লজ্জাজনক মনে করেছিলেন এবং তারা একটি বাংলা আলাদা একটা প্রদেশ, বিশেষ করে কলকাতাকে কেন্দ্র করে, যেটা কিনা ভারতে থাকবে, সেটা যেন পাকিস্তানে না চলে যায়, এই প্রস্তাব কিন্তু তারা সকলে মিলেই গ্রহণ করেছিলেন। এবং এই বিষয়ে উদ্যোগ নিয়ে তিনি এই কলকাতা এবং পশ্চিমবঙ্গের এই যে অঞ্চলগুলো, যেগুলো ব্যবসায়িক ভিত্তিক অঞ্চল বা যেগুলো আমরা বলতে পারি শিল্পাঞ্চল, এইগুলোকে যাতে অখণ্ড ভারতের অংশ হিসেবে রাখা যায়, এই বিষয়ে যে তার কি ধরনের ভূমিকা ছিল সেটা কিন্তু আমরা অনেকেই জানি না। তো এই প্রসঙ্গে বলতে গিয়ে আমরা দেখছি যখন জিন্না বলছেন যে কলকাতা না পেলে কিন্তু আমার পাকিস্তান গঠন সম্পূর্ণ হবে না, কলকাতাটিকেও কিন্তু আমার চাই। এবং এখানটায় কিন্তু আমরা আরো একজনকে দেখছি, তিনি হচ্ছেন ফজলুল হক। তিনিও বলছেন যে না, আমাদের সম্পূর্ণ বাংলাটাই চাই, যেটা আমরা পাকিস্তানে নিয়ে যাব। এই সময় কিন্তু আমরা দেখেছিলাম যে তিনি পূর্ববঙ্গের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে প্রচুর মানুষের তিনি মতামত গ্রহণ করেছিলেন, যারা পূর্ববঙ্গে থাকা সত্ত্বেও তারা বলেছিলেন যে বর্তমান পূর্ববঙ্গ যেটা, তারা কিন্তু বলেছিলেন যে না, কোনোভাবেই যেন সমগ্র বাংলা প্রদেশটা পাকিস্তানের অন্তর্গত না হয়, যেখানটায় ভারতবর্ষের অধীনেও যেন বেশ কিছুটা বাংলার অংশ থাকে। আমরা হয়তো সেই ভারতবর্ষের অংশ হতে পারলাম না, বা আমরা সেই ভারতবর্ষের অংশ হতে পারবো না, কিন্তু আমাদের অন্যান্য ভাই বোনরা সেখানটায় সুরক্ষিত থাকবে। এরূপ পরিস্থিতিতে তিনি কিন্তু এই আমাদের বাংলা প্রদেশের যে সমস্ত অঞ্চলগুলো, এই বর্তমানে যে পশ্চিমবঙ্গকে আমরা দেখতে পাচ্ছি, সেই পশ্চিমবঙ্গ কিন্তু আমরা ভারতবর্ষের অন্তর্ভুক্ত হতে দেখতে পেলাম। কারণ তিনি বলেছিলেন পাকিস্তানকে যদি ভাগ করতেই হয় তাহলে বাংলাকেও ভাগ করতে হবে। এবং একটা কথা বলা হয় যে তিনি বলেন যে জিন্না ভারত ভাগ করেছিল, আমি বাংলা ভাগ করে দিয়েছি, এবং কথাটা অত্যন্ত সত্য। একইভাবে তিনি কিন্তু শুধুমাত্র যে বাঙালিদের কথা ভেবে এটা করেছেন তা নয়, পাঞ্জাব প্রদেশেও যদি আমরা দেখি, পাঞ্জাবের ক্ষেত্রেও তিনি তাই করেছিলেন, যে পাঞ্জাবি যারা কিছু পাকিস্তানের অন্তর্গত হয়ে যাচ্ছে এবং তার বেশিরভাগ অংশটা কিন্তু তিনি ভারতবর্ষের অধীনে আনতে পেরেছিলেন, সেখানকার জনগণের এবং সেখানকার রাজনৈতিক নেতাদের মতামত নিয়ে। একই সঙ্গে তিনি কি করেছিলেন, সিন্ধি নামক একটা জাতি আছে, আমরা সবাই জানি, সেই সিন্ধি জনজাতি যাদের কিন্তু বলেছিলেন তিনি যে তোমরা পাকিস্তানের থেকে তোমাদের যে ভূখণ্ড রয়েছে সেটা ভারতবর্ষের মধ্যে তোমরা থাকো বা অখণ্ড ভারতের মধ্যে তোমরা থাকো, তারা কিন্তু তখন বলেছিল যে না, আমরা পাকিস্তানের লোকজনদের সঙ্গে আমাদের খুব ভালো সম্পর্ক, আমরা কিন্তু পাকিস্তানের সঙ্গেই থাকবো। এবং পরবর্তী ইতিহাস আমরা সবাই জানি, এই সিন্ধি জাতি কিন্তু এখনো পর্যন্ত একটা রাজ্য হারা জাতি, যাদের নিজস্ব কোনো রাজ্য নেই। বিহারিদের রাজ্য আছে, বাঙালিদের রাজ্য আছে, পাঞ্জাবিদের রাজ্য আছে, মারাঠিদের রাজ্য আছে, কিন্তু সেখানটায় এই সিন্ধিদের কিন্তু কোনো রাজ্য নেই। যাই হোক, এরকম অবস্থায় আমরা
আমরা এরপরে আবার চলে যাচ্ছি 1950 সালে, যখন আমরা দেখতে পাচ্ছি যে পূর্ব পাকিস্তানে রেডিওতে একটা মিথ্যে খবর প্রচার করা হচ্ছে যে কলকাতায় নৃশংসভাবে মুসলমানদের হত্যা করা হয়েছে। এই খবর প্রচার করার ফলে সেখানে নির্বিচারে হিন্দুদেরকে ধ্বংস করা হতে থাকে, মেয়েদের উপরে অকথ্য অত্যাচার হয় এবং হাজার হাজার হিন্দু মানুষদেরকে খুন করা হতে থাকে। এমন সময় কিন্তু আমরা দেখছি যে তখন আমরা লিয়াকত এবং নেহেরু দুজন তখন চুক্তি করছেন। কি চুক্তি করছেন? নেহেরু লিয়াকত চুক্তি বা দিল্লি চুক্তি, কুখ্যাত নেহেরু লিয়াকত চুক্তি। কেন বলছি কুখ্যাত? যেটা তোমরা সবাই বুঝবে পরবর্তীকালে। কারণ হচ্ছে সেখানটায় কথা বলা হচ্ছে যেদিকে ধ্বংসলীলা চলছে, একই সঙ্গে বলা হচ্ছে যে আমরা ভারতবর্ষে মুসলমানদের স্বার্থ দেখব এবং পাকিস্তানে ওরা হিন্দুদের স্বার্থ দেখবে। এই রকম একটা কাগজে তখন সই করা হচ্ছে। সেখানে কোনো রকম উদ্যোগ নিয়ে পাকিস্তানের হিন্দুদেরকে বাঁচানোর কোনো তাগিদ আমরা দেখতে পাই না, যে ক্ষেত্রে একটা মিথ্যা খবরকে প্রচার করে এই ধরনের নৃশংস হত্যালীলা চলেছে। এবং এর প্রতিবাদে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি তিনি তার মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন এবং 1951 সালে তিনি জনসংঘ নামে একটি দল গঠন করলেন। জনসংঘ কি? এই জনসংঘ, এই জনসংঘ কোনো রাজনৈতিক দল তিনি বলেননি। তিনি বলেছেন এই জনসংঘ হচ্ছে কিছু ছেলে মেয়ে বা কিছু মানুষকে তৈরি করা যারা জাতির জন্য কাজ করবে, যারা মানুষের জন্য কাজ করবে, যারা ভারতের অখণ্ডতা রক্ষা করবে। এই জনসংঘের প্রতিষ্ঠা করলেন, কাদের সহায়তায় করলেন? প্রতিষ্ঠা তাদের আরএসএস নামক যে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, যেটা সর্বভারতীয় একটা সংঘ, সেই সংঘের এবং হিন্দু মহাসভার সাহায্যে তিনি এই সংঘ প্রতিষ্ঠা করলেন। এরপর আমরা দেখতে পাচ্ছি, আর আমি বেশি দূর যাব না, আমি খুব কম কাশ্মীরে তার মৃত্যু কাহিনী দিয়ে শেষ করব। তো এরপর আমি আর বেশি কিছু বলবো না। এরপর আমরা দেখতে পাচ্ছি যখন ভারতবর্ষ গঠন হলো সর্দার বল্লভভাই প্যাটেলের চেষ্টায়, দেশীয় রাজ্যগুলোকে যখন আনা গেল ভারতবর্ষের অধীনে, অনেক ছোট ছোট দেশীয় রাজ্য ছিল যাদেরকে ভারতবর্ষের একই সংবিধানের আওতায় আনা গেল। সংবিধান কথাটা বলছি, কেন বলছি? কারণ এই সংবিধান মেনে তখন ভারতবর্ষকে চলতে হবে। ভারতবর্ষের অধীনে যে সমস্ত রাজ্য অন্তর্ভুক্ত হচ্ছে প্রত্যেককেই এই সংবিধানের কথা মেনে চলতে হবে। একই সঙ্গে তখন কি হলো? তখন হলো শুধুমাত্র ভারতবর্ষের উত্তর দিকে জম্মু এবং কাশ্মীর, সেখানকার রাজা হরি সিং তিনি বললেন যে না, আমি ভারতবর্ষের মধ্যে যাব কি যাব না করে তিনি কালক্ষেপ করলেন এবং পাকিস্তান থেকে তখন হানাদাররা কাশ্মীরে প্রবেশ করেছে। আর একই সঙ্গে কি হলো? তখন হরি সিং বাধ্য হয়ে তখন নেহেরুকে চিঠি লিখলেন যে না, আমি ভারতে থাকবো। ভারতবর্ষের সৈন্যরা বীর বিক্রমে পাকিস্তানি সৈন্যদেরকে তখন তাড়িয়ে দিতে থাকলো, কিন্তু একটা জায়গায় এসে তখন আমাদের যে কংগ্রেস সরকার, সেই মন্ত্রিসভা থেকে সেখানটায় তাদের কাছে সেনাবাহিনীর কাছে নির্দেশ গেল যে ওদেরকে আর মারধর করে তাড়িও না, এবার তোমরা ফেরত এসো। তার ফলে কি হলো? সারা জীবনের জন্য যতদিন পৃথিবীর মানচিত্র থাকবে, যতদিন ভারতের মানচিত্র থাকবে, ততদিন আমাদের কাশ্মীর সমস্যা নামক একটি সমস্যা এই মানচিত্রে জলজল করতে থাকলো। যাই হোক, কাশ্মীরে এই যে আলাদা একটা সংবিধান তাদের জন্য প্রণয়ন করা হলো, 370 ধারা তাদের একটা যে আইন প্রণয়ন করা হলো, সেখানটায় বলা হলো কি যে কাশ্মীরে প্রবেশ করতে গেলে আলাদা পারমিট লাগবে। যেমন এখন আমাদের অন্য দেশে যেতে গেলে পাসপোর্ট লাগে, কাশ্মীরে প্রবেশ করতে গেলে ওই রকম একটা পারমিট লাগবে। এরূপ পরিস্থিতিতে অখণ্ড ভারতের রূপকার বা অখণ্ড ভারত সম্পর্কে চিন্তা করেন যে মহান নেতা শ্যামাপ্রসাদ মুখার্জি, তিনি এটা খুব সহজে মেনে নিতে পারলেন না এবং তিনি জম্মুতে যাত্রা করলেন। কেন যাত্রা করলেন? কারণ সেখানকার ডোগরা, কাশ্মীরি বেশ কিছু ব্রাহ্মণ পণ্ডিত সম্প্রদায়, ডোগরা সম্প্রদায়, যারা নিজেদের কি বলবো, নিজেদের অস্তিত্ব রক্ষার লড়াই করছে, তারা সেই জম্মুতে তাদের আহ্বানে সাড়া দেওয়ার জন্য শ্যামাপ্রসাদ মুখার্জি যাত্রা করলেন। 1953 সালে তিনি যাত্রা করলেন এবং সেই জম্মুতে তাকে প্রবেশ করতে দেওয়া হলো না। একটা ঢাকা ট্রেন থেকে নামিয়ে তাকে একটা ঢাকা দেওয়া জিপের মধ্যে করে নিয়ে তাকে কাশ্মীরে নিয়ে যাওয়া হলো। কাশ্মীরে নিয়ে গিয়ে তাকে আটকে রাখা হলো ছোট্ট একটা কুটিরিতে। তো সেই ছোট্ট কুটিরিতে আটকে রাখার পরে তখন যেখানে জম্মুতে
অনেক এই যোগরা সম্প্রদায়ের নেতারা তার জন্য অপেক্ষা করছিলেন, তাদের সঙ্গে তিনি দেখা করতে পারলেন না। এবং কি হলো, সেখানটায় এই যে কুঠুরিতে আটকে দেওয়া হলো, তখন সেখানে তার 2-3 জন মাত্র সহচর ছিলেন। তার মধ্যে একজন ছিলেন পরবর্তীকালের প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীজি, এবং আরেকজন ছিলেন মাধব বলরাজ। তো সেই ভদ্রলোক কি করলেন, তিনি প্রচন্ড কান্নাকাটি করলেন যে আমার স্যারের, মানে শ্যামাপ্রসাদকে তিনি স্যার বলতেন, স্যারের প্রচন্ড শরীর খারাপ, হাঁটাহাঁটি করতে হয়, না হলে তার পায়ে এক ধরনের বাত রয়েছে, হাঁটাহাঁটি না করলে তার মৃত্যু হবে। কিন্তু তার কোনো কথাতেই কেউ কর্ণপাত করলেন না। এবং তখন সেই মাধব বলরাজ কি করলেন, ওখানে একজনের বাড়িতে গেলেন, তার নাম হচ্ছে মেহেরজান নামে একজন ভদ্রলোক, তার বাড়িতে গেলেন। এবং তিনি তখন বললেন যে মাধব, এখানটায় আপনি কেন এসেছেন? আমার এখানে এসেছেন, আপনাকে আমি অ্যারেস্ট করিয়ে দিতে পারি বা আপনি অ্যারেস্ট হতে পারেন। তার কারণ হচ্ছে আমি সুপ্রিম কোর্টের বিচারপতি। তখন তিনি বললেন যে দেখুন, আমি এসব কিছু জানি না, আমার স্যারকে কাশ্মীরে এরকমভাবে আটকে রাখা হয়েছে, আপনি ওনাকে বাঁচান। তখন তিনি বললেন এটা খুব কায়দা করেই করা হয়েছে, কারণ ভারতবর্ষের সুপ্রিম কোর্টের বাইরে কাশ্মীর, এবং কাশ্মীরে যদি আটক করা হয় পারমিট ছাড়া অবস্থায়, তাহলে কিন্তু তার জামিনের ব্যবস্থা কাশ্মীরের কোর্ট, সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট তারাই করতে পারে। কিছুতেই এটা ভারতের সুপ্রিম কোর্টের হাতে নেই বা আমার হাতেও নেই। এই রকম অবস্থার মধ্যে মাধব তখন ভীষণ, মাধব তখন ভীষণ কান্নাকাটি করতে থাকলো, কিন্তু তিনি বিশেষ কিছুই করতে পারেন। এমন সময় তার শ্যামাপ্রসাদের 2 সন্তান, তাদেরকেও তার সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি, এবং বাড়ির কারোর সঙ্গে কোনো রকম যোগাযোগ করতে তার সঙ্গে দেওয়া হয়নি। এরূপ পরিস্থিতিতে, এবং আমরা খুব ভালো করে বুঝতে পারছি, তাকে কিন্তু কাশ্মীরে পারমিট নেই বলে ঢুকতে দেওয়া হয়নি, মানে আটকে দেওয়া হয়নি, তাকে ওখানে নিয়ে গিয়ে আটক করা হলো। তার আগে আটকে দেওয়া যেত তো, যে আমরা যখন কোথাও যাচ্ছি, কোনো দেশে যেতে গেলে আমরা প্লেন থেকে নামলাম, আমি যাচ্ছি, আমি এখন যাব ইংল্যান্ডে, প্লেন থেকে নামলাম, আমার পাসপোর্ট নেই, তো আমাকে ফেরত পাঠানো হবে, তাই না? কিন্তু তা না করে আমাকে ইংল্যান্ডে ঢুকতে দেওয়া হলো, সেখানে গিয়ে আটকে দেওয়া হলো। তো ঠিক একই রকম ভাবে শ্যামাপ্রসাদ মুখার্জিকে ওখানে কাশ্মীরে ঢুকতে দেওয়া হলো এবং তাকে ওখানে আটকে দেওয়া হলো। এরকম পরিস্থিতিতে দেখা গেল যে তার কয়েকদিন পরে একটা টেলিগ্রাম তার বাড়িতে তার মা যোগমায়া দেবীর কাছে আসে যে শ্যামাপ্রসাদ মুখার্জি মারা গেছেন। তো এই যে তিনি মারা গেলেন, তাকে সম্পূর্ণ বিনা চিকিৎসায় যে তাকে মেরে দেওয়া হলো, আজও পর্যন্ত 1953 সালের পর আজ 2026, এখনো পর্যন্ত এ বিষয়ে কোনো রকম তদন্ত কমিশন গঠন করা হয়নি। তদন্ত তো দূরস্থ। যখন যোগমায়া দেবী বারবার করে, জওহরলাল নেহেরু তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী, তাকে বারবার করে তদন্তের দাবি জানিয়ে চিঠি লিখেছিলেন, প্রত্যেকবারই তিনি উত্তর দিয়েছিলেন না, কাশ্মীর থেকে সমস্ত সঠিক তথ্য পাঠানো হয়েছে, তার সমস্ত ধরনের চিকিৎসা করা হয়েছে। এরকম পরিস্থিতিতে যখন শ্যামাপ্রসাদ মুখার্জির মৃতদেহ যখন তার ভবানীপুরের বাসভবনে আসে, এয়ারপোর্ট থেকে তার বাড়ি যেতে সময় লেগেছিল 7 ঘন্টা। কলকাতা এয়ারপোর্ট থেকে ভবানীপুরে একটা গাড়ি আসতে সময় লাগে 7 ঘন্টা। ইতিহাসে এই ঘটনা কিন্তু বিরল থেকে বিরলতম। তার কারণ হচ্ছে তার অনুরাগীরা, তার যে অসংখ্য বাঙালি জনগণ তার পথ রোধ করে দাঁড়িয়েছিল। কেওড়াতলা শ্মশানে সেদিন যে পরিমাণ মানুষের সমাগম হয়েছিল, সমগ্র কলকাতা ভেঙে পড়েছিল, সে দৃশ্য কিন্তু আমরা তৎকালীন যুগান্তর এবং আরো বেশ কিছু আনন্দবাজার, অমৃতবাজার, এই সমস্ত পত্রিকাগুলো ঘাটলে আমরা পাবো। তো যখন যোগমায়া দেবী ছেলের মৃতদেহের সামনে দাঁড়িয়ে, সেই সময় সেখানে উপস্থিত ছিলেন আমাদের পশ্চিমবঙ্গ তখন হয়ে গেছে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায়। তাকে জিজ্ঞাসা করছেন যে বিধান, তুমি থাকতেও আমার ছেলেটা বিনা চিকিৎসায় মারা গেল। তখন ডক্টর বিধানচন্দ্র রায় বলছেন যে আমি সমস্ত ওষুধ এখান থেকে পাঠাবার ব্যবস্থা করেছিলাম, আমি জানিয়ে দিয়েছিলাম ওখানে যে পেনিসিলিনে তার অ্যালার্জি রয়েছে, তা সত্ত্বেও কিছু আমি করতে পারিনি।
এমন সময় সেখানে উপস্থিত ছিলেন যুবক বয়সের তরুণ অটল বিহারী বাজপেয়ীজি। তিনি ব্যাগ খুলে সমস্ত ওষুধপত্র উপুড় করে ঢেলে দেখিয়েছিলেন। কোনো ওষুধ ব্যবহার করা হয়নি তার জন্য। যেমন ওষুধ দিয়েছিল সমস্তটাই কিন্তু ফেরত এসেছিল। তো এই মহাপ্রাণ অখণ্ড ভারতের যে অখণ্ডতা রক্ষা করার চিন্তাকারী যে মহাপ্রাণ আমরা হারিয়েছি, সে অমূল্য, মানে তার কোনো মূল্য হবে না, সে ক্ষতি অপূরণীয়। কিন্তু আমরা আজও পর্যন্ত তার এই মৃত্যু রহস্য কিন্তু রহস্যই থেকে গেল। এবং এ সম্পর্কে আমাদের কেন্দ্রে যে কোনো সরকার এসেছে, রাজ্যে যে কোনো সরকার এসেছে, প্রত্যেকেই কিন্তু নিরুত্তর থেকে গেছে। এখন বাঙালি হিসেবে আমরা যে একটা পায়ের তলায় মাটি পেয়েছি, মাথার উপরে একটা খোলা আকাশ পেয়েছি, এই বাঙালি হিসেবে আমার মনে হয় আমাদের প্রত্যেকের উচিত আমাদের সকালে উঠে এই শ্যামাপ্রসাদ মুখার্জিকে প্রণাম করা। কারণ তিনি না থাকলে কিন্তু আমরা এই ভূমিখণ্ডটুকু পেতাম না, আমরা এই ভারতবর্ষেরও অংশ হতে পারতাম না। আমি এই বলে আমি সকলকে ধন্যবাদ জানিয়ে, আমি তার চরণে প্রণাম জানিয়ে, ভারতবর্ষের একজন নাগরিক হিসেবে আমি আমার সমস্ত তার যে আমার যে কর্তব্য দায়িত্ব সমস্ত কিছু সম্পর্কে সচেতন থেকে আমি আমার বক্তব্য শেষ করছি।